হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিক্যাল সলিউশন। চলো আজকে আমরা শিখবো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। দেখো 1911 সালের মধ্যে যে ইলেকট্রন আর প্রোটন যে একটা অ্যাটমের মধ্যে থাকে সেটা প্রমাণ হয়ে গেছিল অলরেডি। এবার 1911 সালে রাদারফোর্ড কি করে যে একটা অ্যাটমের যে কীরকম চেহারা, যে একটা অ্যাটমের মধ্যে কে কোথায় অবস্থান করে, ইলেকট্রন কোথায় থাকে, প্রোটন কীরকম থাকে এবং তাদের অবস্থান কীরকম সেটা জানার জন্য একটা এক্সপেরিমেন্ট করে। ঠিক আছে, রাদারফোর্ড সম্পর্কে বলে নেই যে রাদারফোর্ড 1937 সালে 19 অক্টোবর উনি মারা যায় এবং 1871 সালে 13 অগাস্ট উনি জন্মগ্রহণ করেছিল। তাহলে এই হলো তার টাইম পিরিয়ড। ওকে, এর মধ্যে উনি কি করে যে 1911 সালে একটা বিশাল বড় একটা এক্সপেরিমেন্ট করে এবং সেই এক্সপেরিমেন্টটা কি একটা কেমিস্ট্রি জগতে বা অ্যাটমের জগতে, এই অ্যাটমের অস্তিত্ব জানার জগতে একটা বিশাল রেভলিউশন নিয়ে এসেছিল। এই এক্সপেরিমেন্টটা কি দেখো, এই এক্সপেরিমেন্টে উনি কি করে এখানে একটা বক্সের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল রাখে। সেই মেটেরিয়ালটা কি বিসমাথের পার্টিকেল, বিসমাথ জানি আমরা 83 আর এরপরে 214 একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল রাখে। ওকে, এখান থেকে কি বেরোয়? অবিরাম আলফা পার্টিকেল এখান থেকে বেরোতে পারে। এবার এই আলফা পার্টিকেল মানে কি? আলফা পার্টিকেল মানে হিলিয়াম 2+ পার্টিকেল, অর্থাৎ কি পজিটিভ পার্টিকেল এখান থেকে বেরোয়। এবার এই পার্টিকেলগুলোকে বাধা দেওয়ার জন্য উনি কি করে, খুব পাতলা একটা 0.0004 mm এত পাতলা একটা সোনার পাত উনি সামনে রেখে দেয়। ঠিক আছে, এইবার উনি কি করলো, তার বাইরে দিয়ে উনি একটা জিঙ্ক সালফাইডের একটা পর্দা রেখে দেয়। এবার কিছুদিন বাদে এসে দেখে যে এই জিঙ্ক সালফাইডের পর্দাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ ঝাঁঝরা হয়ে গেছে। এবার এই ঝাঁঝরা হওয়ার কারণ কি? উনি তখন ভাবলো নিশ্চয়ই এই যে আলফা পার্টিকেলগুলো যে এখান থেকে বেরোচ্ছিল, এই আলফা পার্টিকেলগুলোকে এই পাতলা সোনার পাত পুরোপুরি কি করতে পারেনি, কভার করতে পারেনি। এর পাতের মানে ভেতর দিয়ে এই হিলিয়াম 2+ পার্টিকেলগুলো নিশ্চয়ই বেরিয়ে গেছে, তাই না? তার জন্য এই জিঙ্ক সালফাইডের পর্দা তো তারপরে ছিল, তার জন্য এই পর্দাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। উনি এটা ভাবলো। এবার উনি কি করলো, এটাকে বাস্তবায়িত করার জন্য যে কি করে, এটা দিয়ে তো কিছু আর বলা যায় না। উনি ভাবলো কি যে এই সোনার অ্যাটমগুলো তো প্রচুর কোটি কোটি সোনার অ্যাটম নিয়ে তৈরি হয়, তাহলে তুমি একটা সোনার অ্যাটম নিয়ে উনি এক্সপেরিমেন্টটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলো। উনি দেখো এখানে একটা সোনার অ্যাটম নিয়ে এই এক্সপেরিমেন্টটা উনি ভাবলো। এবার সোনার একটাই অ্যাটম উনি নিল, ওকে, গোল্ডের একটাই পার্টিকেল নিল। এবার উনি বললো যে আমি একটা গোল্ডের পার্টিকেলের মধ্যে 20,000টা আলফা পার্টিকেল অর্থাৎ He2+ পার্টিকেল আমি এ প্রান্ত থেকে হিট করলাম, যে একটা পার্টিকেলের মধ্যে 20,000 আলফা পার্টিকেল হিট করলাম। এবার দেখা গেল যে এই 19,999টা পার্টিকেলই এই প্রান্ত থেকে এ প্রান্তে চলে এসেছে। কি পার্টিকেল? আলফা পার্টিকেল অর্থাৎ He2+ পার্টিকেল এই প্রান্ত থেকে এ প্রান্তে চলে এসেছে। তাহলে এখান থেকে কি প্রমাণিত হয়? একটা অ্যাটমের মধ্যে দিয়ে আমি যদি এতগুলো পার্টিকেল পাঠাই, তার মধ্যে সবই এই প্রান্তে চলে আসে, তাহলে এই একটা অ্যাটমের মধ্যে কি বেশিরভাগ জায়গায় কি প্রচুর ফাঁকা আছে, তার মানে সেখানে প্রচুর এমটি স্পেস আছে। তাহলে উনি এই এক্সপেরিমেন্টের বেসিসে প্রথম উনি অ্যাটমিক মডেল প্রদান করে, যেখানে উনি বলে যে দেয়ার মাস্ট বি ভেরি লার্জ empty space in the atom, তাই না? তাহলে উনি এক্সপেরিমেন্টের বেসিসে এই কথাটা বলেছিল যে এখানে আমি 20,000টা পাঠাচ্ছি এবং 19,999টা এই পাশে চলে এসছে, তার মানে কি একটা অ্যাটমের মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা, তাই না? ঠিক আছে, এবার উনি একটা কথা বলে, দেখো ঠিক একটা পার্টিকেল ঠিক যেদিক দিয়ে গেছে ঠিক সেই পথে এবার রিটার্ন করেছে। ওকে, একটাই পার্টিকেল। তার কি পার্টিকেল রিটার্ন করেছে? এই পার্টিকেলগুলো কি হিলিয়াম 2+ পার্টিকেল ছিল, তার মানে সব পজিটিভ পার্টিকেল ছিল। এবার রিটার্ন করার মানে কি? নিশ্চয়ই একে কোনো এক জায়গায় এই যে যাচ্ছিল, এই যে পজিটিভ পার্টিকেল যাচ্ছিল, এ কোনো একটা পজিটিভ পার্টিকেলকেই গিয়ে হিট করেছে, ফলে কি সে রিপালশনে কি ঠিক আগের জায়গায় ফিরে এসেছে, তাই না? এবং 20,000-এর মধ্যে মাত্র একটা পার্টিকেলেরই এই অবস্থা হয়েছে। আর এই অবস্থা হয়েছে তার মানে কি একটা অ্যাটমের মধ্যে পজিটিভ কনসেন্ট্রেট এরিয়া আছে। তাই উনি সেকেন্ড পয়েন্ট বলে এই এক্সপেরিমেন্টের বেসিসে দেয়ার মাস্ট বি
must be a positive concentrated area in the present in the atom, তাই না? তাহলে ওর সেকেন্ড যে কথাটা বললো এটা কিসের বেসিসে? একটা পজিটিভ পার্টিকেল গেছে আবার ঠিক সেই পথে ফিরে এসেছে। তার মানে কি একটা অ্যাটমের মধ্যে একটাই মাত্র ফিরে এসেছে, কতগুলোর মধ্যে 20,000, মানে এই একটা অ্যাটমের মধ্যে খুব কনসেন্ট্রেট এরিয়ার মধ্যে কি পজিটিভ পার্টিকেল আছে, তাই না? এর নামই পরবর্তীকালে উনি দেয় নিউক্লিয়াস। এর নামে উনি পরবর্তীকালে দেয় নিউক্লিয়াস। ওকে, তাহলে তোমাদের যদি কেউ বলে যে নিউক্লিয়াসের আবিষ্কার কে করেছিল এবং কত সালে, রাদারফোর্ড কত সালে? 1911 সালে। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু উনি নিউক্লিয়াসের আবিষ্কার করেছিল। উনি বললো এই নিউক্লিয়াসটা কি নিয়ে গঠিত? সমস্ত পজিটিভ পার্টিকেল অর্থাৎ কি প্রোটন নিয়ে গঠিত। ওকে, এবার এই নিউক্লিয়াসের মধ্যে যে পার্টিকেল থাকে বা প্রোটন থাকে এইটুকু জায়গা কি খুব কনসেন্ট্রেটেড এবং খুব ছোট জায়গা। যেমন কি একটা অ্যাটমের যদি রেডিয়াস তুমি দেখো 10⁻⁸ সেন্টিমিটার হয়, এই পজিটিভ পার্টিকেলগুলো কতটুকু জায়গায় থাকে? 10⁻13 সেন্টিমিটার, এতটুকু জায়গা জুড়ে থাকে। তাহলে বুঝতেই পারছো যে পজিটিভ কনসেন্ট্রেটেড এরিয়াটা আছে এটা খুব ছোট একটা জায়গা জুড়ে আছে। ওকে, উনি রাদারফোর্ড আরও বললো যে এই পজিটিভ পার্টিকেলগুলো যেই জায়গা জুড়ে থাকে অর্থাৎ নিউক্লিয়াসের যে জায়গা জুড়ে থাকে তাকে বলে নিউক্লিয়ার পার্ট, আর ইলেকট্রনগুলো যেই জায়গা জুড়ে থাকে সেগুলো বলে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। ওকে, এবার নেক্সট উনি আরেকটা কথা বললো যে একটা অ্যাটম যদি নিউট্রাল হয়, একটা অ্যাটমকে যদি নিউট্রাল হতে হয়, উনি তো বলেই দিল নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ পার্টিকেল থাকে, তাই না? অর্থাৎ প্রোটন থাকে। তাহলে একটা অ্যাটমকে যদি নিউট্রাল হতে হয় তাহলে কি নিউক্লিয়াসে ঠিক যতগুলো প্রোটন থাকবে তার বাইরে ঠিক ততগুলি ইলেকট্রন বর্তমান, তাই না? তাহলে একটা অ্যাটমকে যদি নিউট্রাল হতে হয় উনি বলে দিল যে উনি বলল যে নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা সমান হতেই হবে, নাহলে ওটা নিউট্রাল হবে না, তাই না? কারণ ভেতরে প্রোটন আছে, তত পজিটিভ চার্জ আছে, বাইরে কি তাকে নিউট্রাল করার জন্য ঠিক ততগুলো নেগেটিভ চার্জ থাকতেই হবে। এবার নেক্সট পয়েন্ট উনি বলে যে দেখো একটা ইলেকট্রন একটা প্রোটনকে কি করে ঘিরে থাকে? ধরো একটা নিউক্লিয়াস, বাইরের দিকে ইলেকট্রনগুলো কি করে? রিভলভ করে নিউক্লিয়াসকে ঘিরে, তাই না? এবার কি পথে রিভলভ করে? তাহলে এখানে কি ইলেকট্রনগুলো আর এখানে কি প্রোটন থাকে, তাই না? তাহলে একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে কি পথে রিভলভ করে? কি সার্কুলার অরবিটে রিভলভ করে, তাই না? উনি এই কথাটা নেক্সট বললো যে নেক্সট কথা উনি কি বলে যে একটা ইলেকট্রন কি করে একটা প্রোটনকে আবর্তন করে বা নিউক্লিয়াসকে আবর্তন করে। তাই ইলেকট্রন revolve around the by a circular path, তাই না? তাহলে কোন পাথে একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে আবর্তন করে সেটা উনি বলে দিল যে সার্কুলার পাথে আবর্তন করে। পরবর্তীকালে এটা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু সেগুলো আমরা ডিমেরিটে আলোচনা করবো। ওকে, তারপর নেক্সট উনি বলে যে একটা ইলেকট্রন একটা প্রোটনকে ঘিরে যে ঘুরবে এটা কোন শর্তে ঘুরবে? দেখো একটা প্রোটন কি পজিটিভ চার্জ, একটা ইলেকট্রন কি নেগেটিভ চার্জ আমরা জানি, তাই না? তাহলে এই দুটোর মধ্যে কি একটা অ্যাট্রাকটিভ ফোর্স অবশ্যই থাকবে, তাই না? এটা কি, আর এই অ্যাট্রাকটিভ ফোর্সটা কি স্থায়ী? তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স এদের মধ্যে কাজ করছে, তাই না? আরেকটা আমি বলতে পারি দেখো এই ইলেকট্রনটা কোন দিকে ঘুরছে? এইভাবে তো আবর্তন করছে, তাহলে ইলেকট্রনটা কি এখান থেকে বেরিয়ে চলে যেতে চাইবে এই অরবিট থেকে। তাহলে এই যে বেরিয়ে চলে যেতে চাইবে, এই যেই ফোর্সটা কাজ করবে এই ফোর্সের আমি নাম দিতে পারি কি সেন্ট্রিফিউগাল ফোর্স, তাই না? সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এই যে ও কি করবে এই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য কি এই একজন আরেকজনকে
ধরে থাকতে চাইবে এবং ওর রিভলভ যে করছে তার মুভমেন্ট অনুযায়ী, সেন্ট্রিফিউগাল ফোর্স অনুযায়ী কি ইলেকট্রনটা এই অরবিট থেকে বেরিয়ে চলে যেতে চাইবে। তাহলে এই দুটো ফোর্স যখন সমান হবে সেই শর্তেই একটা ইলেকট্রন তার নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে বা প্রোটনের চারিদিকে ঘুরবে। ওকে, তাহলে রাদারফোর্ড বলে যে একটা কোন শর্তে একটা ইলেকট্রন একটা প্রোটনকে চারিদিকে রিভলভ করবে, কোন শর্তে, যখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়াল টু হয়ে যাবে কি সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, এই দুটো ফোর্সের মান ভ্যালু যখন সমান হবে সেই অবস্থাতে বা সেই শর্তে একটা ইলেকট্রন কি করবে, প্রোটনের চারিদিকে রিভলভ করবে সার্কুলার অরবিটে। ওকে, তাহলে এই ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে এই অ্যাটমিক মডেল যে উনি দিয়েছিল, পরবর্তীকালে তো আরও অনেক সায়েন্টিস্ট এই নিয়ে আলোচনা করেছে, এই রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে কী কী ডিমেরিট। ওকে, ততক্ষণের জন্য চলো, গুড বাই।